আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুতি যোদ্ধাদের। হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, খান ইউনুসের একাংশ থেকে সেনা সরিয়েছে ইসরায়েল। জেনিনে হাসপাতালে পানি সরবরাহে ইসরায়েলি সেনাদের বাধা, ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইহুদি বাহিনী। গাজায় সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়, সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হামাস। এবং সর্বশেষে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে কেন গুরুত্ব দেয় না ইরান। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। আবারও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালাল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি গ্রোটন লক্ষ্য করে 2টি মিসাইল ছোড়া হয়। রোববার এক প্রতিবেদনে ভয়েস অফ আমেরিকা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার এক ভিডিও বার্তায় এ হামলার দাবি করেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি। নির্ভুলভাবে জাহাজটিতে হামলার দাবি তার। ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, এ হামলায় 2টি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়েছে। এডেনের প্রায় 200 কিলোমিটার পূর্বে এই ঘটনা ঘটে। ইউকেএমটিও বলেছে, জাহাজটির সমস্ত ক্রু নিরাপদে রয়েছে এবং পরবর্তী পোর্টে যাওয়ার খবর ইতোমধ্যে দেয়া হয়েছে। এছাড়াও চলছে তদন্ত। এর আগেও লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায়ই লোহিত সাগরে চলাচল করা বিভিন্ন জাহাজে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এদিকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর নতুন এ আক্রমণের পর অধিকৃত উত্তর ফিলিস্তিনের আলজলিলে সতর্কতা সাইরেন শোনা গেছে। ইসরায়েলি সূত্র জানায়, শনিবার হিজবুল্লাহর ড্রোন হামলার পর কিরিয়াত শোমনায় সাইরেন শোনা গিয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম এসবাও। জানিয়েছে, উত্তর ফিলিস্তিনের আলজলিল অঞ্চলের কাফফার গিলাদি এলাকায় একটি ড্রোন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে দখলদার শাসকের আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস দখলদার সরকারের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় নৃশংস আগ্রাসন শুরু করে ইসরায়েল। দখলদার সরকার ঘনবসতিপূর্ণ এ ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে এবং সেখানে বসবাসকারী 20 লাখেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি বন্ধ করে দিয়েছে। এছাড়াও গাজা উপত্যকার খান ইউনিস ও দাইর আল বালা শহরের বেশ কয়েকটি অংশ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। শুক্রবার এক ঘোষণায় এ বিষয়টি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উদ্দেশ্যে আইডিএফ সামরিক মুখপাত্র আভিচাই আদ্রেই বলেছেন, তারা দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসের কিছু অংশে ফিরে যেতে পারেন। আদ্রাইয়ের মতে, উত্তর ও মধ্য খান ইউনুসের আশপাশের এলাকা এবং শহরের উত্তর-পূর্ব প্রান্তে দাইর আলবালা সীমান্তের নিকটবর্তী এলাকাগুলো এখন নতুন নিরাপদ অঞ্চল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় হাজার হাজার ফিলিস্তিনি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছেন। প্রসঙ্গত, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাসের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধারা শনিবার জেনিন শহরে প্রবেশের পর ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আল জাজিরা জানিয়েছে, এ সংঘর্ষে একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরের উত্তরের শহর জেনিনে একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এ শহর থেকে হামাসের মূল অংশকে হটিয়ে দিতেই এ অভিযান চালানো হয় বলে দাবি ইসরায়েলের। এর আগে ইসরায়েলি সরকার এই বলে ঘোষণা দেয় যে তারা বিগত 22 বছরে পশ্চিম তীরে তাদের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করবে এবং হাজার হাজার ইসরায়েলি সৈন্য এ সামরিক অভিযানে অংশ নেবে। সেই ঘোষণা অনুযায়ী গত 3 দিনের অভিযানে 200 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বর্বর বাহিনী। এছাড়া আটক করেছে আরও কয়েকশো। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার পশ্চিম তীরে অবস্থিত জেনিন সরকারি হাসপাতালের দিকে যাওয়া পানিবাহী ট্রাকগুলোকে আটকে দিয়েছে। এতে হাসপাতালটির কিডনি ডায়ালাইসিস পরিষেবা ব্যাহত হতে পারে। এছাড়া ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিনের বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের পানির ট্যাঙ্কারগুলোকে হাসপাতালে পৌঁছতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিন বেসামরিক সুরক্ষা সেন্টারের পরিচালক দারঘান জাকারনেহ বলেন, হাসপাতালের গেটে অবস্থানরত ইসরায়েলি সেনারা
পানি সরবরাহে বাধা দিয়েছে। হাসপাতালের কিডনি ডায়ালাইসিস বিভাগে কাজ করার জন্য দৈনিক 100 কিউবিক মিটার পানির প্রয়োজন জানিয়ে দারঘাম শত করে বলেন, ট্রাকগুলোকে আটকে রাখলে ডায়ালাইসিস পরিষেবা বন্ধ হয়ে যাবে। এছাড়া অব্যাহত বিধিনিষেধের ফলে পানি সরবরাহ বন্ধ থাকলে ডায়ালাইসিস পরিষেবা স্থগিত হতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ওয়াসিম বকর। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি সেনাবাহিনী জেনিন শহর ও সেখানকার শরণার্থী শিবিরে টানা চতুর্থ দিনের জন্য সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। সারা রাত ধরে চলা সংঘর্ষে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ফিলিস্তিন টিভির সম্প্রচারে শহর ও সেখানকার শিবিরে ধ্বংসযজ্ঞ দেখা যায়। পার্শ্ববর্তী পূর্বাঞ্চলীয় এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যেখানে দোকান, অবকাঠামো ও খালিদ ইবনে আল ওয়ালিদ মসজিদ হামলায় লক্ষ্যবস্তু হয়েছে। টেলিভিশন জানিয়েছে, সংঘর্ষ জেনিনের পশ্চিমে কাফর দান শহরে বিস্তৃত হয়েছে, যেখানে সেনাবাহিনী সশস্ত্র সংঘর্ষের মধ্যে একটি বাড়ি ঘেরাও করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ভোরে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর তুলকারম, জেনিন ও তুবাসে বড় আকারের অভিযান শুরু করে। শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার ভোর থেকে ওই অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে 20 হয়েছে। 19 জুলাই একটি আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিকে বেআইনি ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বস্তি সরিয়ে নেওয়ার দাবি জানায়। এছাড়াও অধিকৃত পশ্চিম তীরের হেবরনের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি সেখানে মুসলিমদেরকে নামাজ পড়তেও দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওয়াদি আলহারিয়া এলাকায় অভিযান চালায়। তারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। তারা জাবাল আবু রুমান এলাকাতেও প্রবেশ করে। সৈন্য ও স্নাইপারদেরকে আবাসিক ভবনের ছাদেও অবস্থান নিতে দেখা যায়। ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু স্নেইনা জানান, কোনো নোটিশ ছাড়াই মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে একই সময়ে মুসলিম পবিত্র স্থানটিতে ইহুদিদের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তিনি বলেন, দখলদার বাহিনী আগাম কোনো ঘোষণা ছাড়াই স্থানীয় সময় ভোর 4টায় মসজিদটি বন্ধ করে দেয়। তারা নামাজিদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। ইসরায়েলি সেনাবাহিনী মসজিদটি বন্ধ করার কথা নিশ্চিত করেছে। তারা জানায়, শুক্রবার রাতে অন্তর্ঘাতমূলক হামলার পর নিরাপত্তা জোরদার করেছে। শুক্রবার পশ্চিম তীরের গাস ইতজিয়ান এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে এক ব্রিগেড কমান্ডার সহ 3 ইসরায়েলি সৈন্য আহত হয়। এদিকে অবরুদ্ধ গাজায় সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ মহাসচিবের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র জিহাদ তাহা এ তথ্য জানিয়েছেন। হামাস মুখপাত্র জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যখন এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির প্রস্তাব করেছিলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি তা মেনে নিয়ে 16 আগস্ট তাদের চুক্তির শর্ত ঘোষণা করে। জিহাদ তাহা জানান, হামাস সমস্ত মানবিক সংস্থা এবং প্রতিষ্ঠানকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিষয়ে তাদের মানবিক বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানিয়েছে এবং দখলদার ইসরায়েলিদের অবশ্যই এ যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। বিষয়টি তাদের এড়ানো উচিত নয় এবং স্থগিত করাও উচিত নয় বা এর বিকল্প শর্ত সামনে রাখা উচিত নয়। সেই সঙ্গে ইসরায়েলকে গাজায় মানবিক যুদ্ধবিরতি মেনে চলা থেকেও বিরত থাকতে আহ্বান জানান তিনি। হামাস মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলি দখলদারদের অমানবিক কর্মকাণ্ডকে ব্যর্থ করতে হবে। পোলিও টিকাদান অভিযান বাস্তবায়নের পথ প্রশস্ত করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে গাজায় একটি মানবিক যুদ্ধবিরতি কার্যকর হবে। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এই মতবিরোধের উত্তেজনা চরমে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। খবর অনুসারে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার এক বৈঠকে দুজনের মধ্যে তুমুল বিতর্ক হয়। ইসরায়েলের বেশ কিছু গণমাধ্যমের খবরে জানা যায়, নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে তর্ক বাধে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনা সরানো হবে কিনা এ নিয়ে। বর্তমানে এটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে গাজায় যুদ্ধবিরতির সময় এই করিডোরে সেনা মোতায়েন রাখা হবে কিনা তা নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে মত পার্থক্য রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। গ্যালান্ট তাতে আপত্তি জানিয়ে বলেন, এতে হামাস কোনোভাবেই রাজি হবে না এবং এর ফলে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন কঠিন হবে। এমনকি জিম্মি ব্যক্তিদের মুক্তি পাওয়ার সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় কিছুক্ষণ ধরে চলে। এক পর্যায়ে গ্যালান্ট ক্ষুব্ধ হয়ে বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি হয়তো জিম্মিদের মৃত্যুর বিষয়েও সিদ্ধান্ত নিতে পারবেন। এখানে 30 জন মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরবর্তীতে নেতানিয়াহুর উপস্থাপিত ম্যাপের বিষয়ে ভোটাভুটি হয়। এতে 8টি ভোট নেতানিয়াহুর পক্ষে পড়ে, শুধু গ্যালান্টের ভোটটি বিপক্ষে যায়। ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ভোটদানে বিরত থাকে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় পোলিও টিকার মধ্যে যুদ্ধবিরতির দাবি সত্য নয়। এ সময় ইসরায়েল শুধু একটি মানবিক করিডোরের অনুমতি দেবে, যার মধ্য দিয়ে ভ্যাকসিনেটররা প্রবেশ করতে পারবেন এবং সীমাবদ্ধ কিছু এলাকাকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিরাপদ ঘোষণা করা হবে। এতে আরও বলা হয়েছে, ইসরায়েল গাজায় পোলিওর প্রাদুর্ভাব এবং আঞ্চলিকভাবে মহামারী আকারে এর সংক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। প্রসঙ্গত, ইরানের পানি সীমার কাছে মার্কিন দুটি টাস্ক ফোর্সের মোতায়েনের ঘটনাকে গুরুত্বই দিচ্ছে না তেহরান। ইরান মনে করে এটা আমেরিকার সামরিক শক্তির চেয়ে সামরিক প্রদর্শনীর প্রচেষ্টা মাত্র, কেননা এটা আমেরিকার একটি সেকেলে কৌশল। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা করেছে যে ইরানের মাথায় যে কি আছে ওয়াশিংটন তা অনুমান করতে পারছে না। সে কারণেই আমেরিকা প্রতিরোধের অক্ষকে মোকাবেলা করার জন্য আরও বেশি সামরিক বাহিনী পাঠিয়েছে। এই পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠানোর ঘটনা ইতিহাসে বিরল। আন্তর্জাতিক পানিসীমায় আমেরিকার একটি ভ্রাম্যমাণ সামরিক ঘাঁটি হিসাবে ইউএস নেভাল টাস্ক ফোর্সও এর মধ্যে রয়েছে। পরিমাণ ও মানের দিক থেকে ইউএস নেভাল টাস্ক ফোর্স শীর্ষ 20টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, তবে বিমান শক্তির দিক থেকে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী 22 জুনে ঘোষণা করেছে যে তারা আইজেনহাওয়ার জাহাজকে লক্ষ্যবস্তু করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে একটি অনন্য ঘটনা। আমেরিকাও তৎক্ষণাৎ আইজেনহাওয়ারকে লোহিত সাগর থেকে সরিয়ে নিয়েছে এবং বলেছে যে আইজেনহাওয়ারের কোনো ক্ষতি হয়নি। আপাতদৃষ্টিতে মনে হয় ইরানের পানিসীমার কাছে দুটি টাস্ক ফোর্স মোতায়েনের উদ্দেশ্য ছিল সামরিক বাহিনীর চেয়ে সামরিক প্রদর্শনী করা। এটা আমেরিকার একটা পুরনো কৌশল। মার্কিন সামরিক কমান্ডাররা ইরানি অস্ত্রের পরিসর সম্পর্কে অবগত আছে। তারা ভালো করেই জানে দূরপাল্লার আবু মাহদি ক্রুজ মিসাইলটি 1000 কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এছাড়াও পারস্য উপসাগর এবং হরমুজ-2 ক্ষেপণাস্ত্র ইরানের দুটি জাহাজ বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলোর অপারেশনাল রেঞ্জ পুরো পারস্য উপসাগর এবং ওমান সাগরকে জুড়ে রয়েছে। সুতরাং রুজভেল্ট এবং লিঙ্কন এই দুটি টাস্ক ফোর্স যদি ইরানের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে চাইত, তাহলে এগুলো ইরানের পানিসীমা থেকে কমপক্ষে 1000 কিলোমিটার দূরে মোতায়েন করত। প্রকৃতপক্ষে বর্তমান সামরিক পরিস্থিতিতে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্রগুলো ইয়েমেনি ড্রোনের মতো সস্তা অস্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং ইরান এবং চীনের মতো ক্ষেপণাস্ত্র শক্তিগুলোর সাথে মার্কিন নৌবাহিনীর যুদ্ধের দৃশ্যে দেখা যাবে, লক্ষ্য যত বড়ই হোক, ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত হানা ততই সহজ হবে। সামগ্রিকভাবে ইসরায়েলের ওপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারে, কারণ উত্তেজনার মাত্রা বেড়ে গেলে এবং পারস্য উপসাগরে ইরানি কোনো স্থাপনায় সরাসরি আক্রমণ করা হলে কিংবা ইরান ভূখণ্ডের গভীরে কোনো লক্ষ্যবস্তুতে মার্কিন বিমানবাহী রণতরী থেকে হামলা চালানো হলে সেগুলো ইরানের পক্ষ থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হবে।